ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মাগরিবের নামাজের পরে আমাদের একটা প্ল্যান ছিল লাইভ করার, এবং আজকের টপিকটা ডেফিনেটলি কানাডা নিয়ে। এবং ক্যাপশনে আপনারা দেখে বুঝতে পারছেন যে নো মোর এসডিএস ইন কানাডা, এবং কানাডার বর্তমানে ভিসা রেশিওটা কেমন। কারণ 2024 সাল থেকে যারা কানাডার ব্যাপারে কাজ করছেন, আমরা যারা কাজ করছি বা যারা স্টুডেন্ট, তারা ডেফিনেটলি অনেক বেশি চ্যালেঞ্জেস ফেস করছেন, বিকজ কন্টিনিউয়াসলি ডিফারেন্ট চেঞ্জেস আসছে। এবং সেক্ষেত্রে আমরা খুবই ওরিড যে আসলে কানাডা মার্কেটে কি হতে যাচ্ছে, বা কানাডা আসলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডেস্টিনেশন হবে কিনা আগামী ফিউচারে। সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো আর কি। তো ফার্স্ট অফ অল আসি আমরা এসডিএস, যে নো মোর এসডিএস ইন কানাডা। আসলে এসডিএসটা কি, ফার্স্ট অফ অল এটা আমাদেরকে বুঝতে হবে। এসডিএস এর কি, কোন কোন দেশের ছিল, এবং এসডিএসটা আসলে এসডিএসটা থাকলে ওইসব দেশ কী ধরনের সুযোগ সুবিধাগুলো পেত, এবং আমরা কি এসডিএস ছিলাম, আমরা নন এসডিএস কান্ট্রি ছিলাম, সেটা নিয়ে আমরা একটু ফার্স্টে একটু আলোচনা করি। তো এসডিএস হচ্ছে স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম, এবং এসডিএস এর আন্ডারে প্রায় 14টা কান্ট্রি ছিল, যার মধ্যে ইন্ডিয়া ছিল, পাকিস্তান ছিল, দেন চায়না আছে, ব্রাজিল আছে, এরকম বেশ কিছু কান্ট্রি আছে। আপনার একটা ওয়েবসাইট সার্চ করলে আপনারা পাবেন 14টা কান্ট্রির নাম। তো এসডিএস এর আন্ডারে কিছু কন্ডিশন ছিল যে যে সমস্ত দেশ এসডিএস এর আন্ডারে অ্যাপ্লাই করতে পারতো, সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন ছিল যে এই কন্ডিশনগুলো তাদেরকে মিট করতে হবে। নাম্বার 1 ছিল আইএলটিএস এর ব্যাপারে একটা রিকোয়ারমেন্ট ছিল যে ইচ ব্যান্ডে 6 পেতে হবে। দেন তাদের 1 বছরের টিউশন ফি সেন্ড করতে হবে ইউনিভার্সিটিকে, সেটা যে ধরনের টিউশন ফি হোক না কেন। সো এখানে এককালীন একটা অনেক বড় একটা অ্যামাউন্ট তাদেরকে পে করতে হতো। নাম্বার 3 হচ্ছে 1 বছরের লিভিং এক্সপেন্স, মানে প্রায় $20,600 মতো কিন্তু জিআইসি, মানে একটা ব্লক অ্যাকাউন্ট করতে হতো, এবং সেখানে টাকাটা সেন্ড করতে হতো কানাডার একটা গভর্নমেন্ট অ্যাকাউন্টে। সো তার মানে হচ্ছে যে আপনার আইএলটিএস কম্পালসারি, এবং ব্যান্ডটাও তারা বলে দিয়েছে। দেন 1 বছরের টিউশন ফি এবং 1 বছরের লিভিং এক্সপেন্স আপনাকে অলরেডি এটা কানাডাতে সেন্ড করতে হবে। তো লাইক এটা, এবং এটা করার কারণে যেটা হচ্ছে যে এই সমস্ত কেসগুলোকে তারা প্রায়োরিটি দিয়ে তারা প্রসেস করবে, এবং সেই ক্ষেত্রে ভিসা রেশিও কিন্তু এসডিএস এ 90%-এর মতো ছিল। কারণ যখন একটা স্টুডেন্ট 1 বছরের টিউশন ফি পে করতে, 1 বছরের লিভিং এক্সপেন্স পে করতো, তো সেখানে কিন্তু আর খুব একটা জাজমেন্টের সুযোগ ছিল না যে টাকাটা কোত্থেকে পেলো, তার স্পন্সর কে, টাকাটা নতুন আসলো না আগে থেকেই ছিল, বা সোর্স অফ ইনকাম কি, তার প্রপার্টি কি বলছে, সবকিছু মিলে কিন্তু এত কিছু রিকোয়ারমেন্ট তখন মানে এসডিএস এর ক্ষেত্রে থাকে না। তো যার কারণে হতো কি যে ভিসা রেশিওটা অনেক ভালো ছিল, এবং আমি যেটা দেখেছি যে ওইসব কান্ট্রির অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে 4-5 ঘন্টার মধ্যে ভিসা পেয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়েছে, এরকমও কিন্তু হয়েছে। তো বাংলাদেশ কিন্তু এটা নিয়ে অনেক গত 2-3 বছরেরও, আমি যদি বলি 2-3 বছরের পেছনে যদি আমি যাই, সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু এটা নিয়ে যথেষ্ট ফাইট করেছে যে বাংলাদেশকে এসডিএস এর আন্ডারে আনা যায় কিনা। কারণ ডেফিনেটলি এসডিএস এ যারা অ্যাপ্লিকেশন করে তারা একটু হলেও তারা প্রায়োরিটি পায়, মানে প্রসেসিং এর ক্ষেত্রে তারা ফাস্টার প্রসেস হয়, এবং ডকুমেন্টেশন কম লাগে। শুধুমাত্র একটাই যে ক্যাশ টাকা, একটা বিগ একটা অ্যামাউন্ট 1 বছরের টোটাল ফিসটা তার রেডি রাখতে হয় আর কি। বাট আদার কেসে কিন্তু এটা খুবই স্মুথ এবং ফ্লেক্সিবল ছিল। আর নন এসডিএস এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই, ছিল না। আইএলটিএস এর ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নেই। দেন কত টাকা ফান্ড দেখাতে হবে, 1 বছরের ফান্ড দেখাতে হয়, আমরা সবাই জানি। বাট টিউশন ফি পাঠানোর ক্ষেত্রে 1 বছরের বাধ্যবাধকতা ছিল না, 6 মান্থস বা কোনো কোনো ক্ষেত্রে মিনিমাম ডিপোজিট পাঠালেই কিন্তু হয় নন এসডিএস এ। তো বাংলাদেশ অবভিয়াসলি নন এসডিএস কান্ট্রিজ। তো এখন গভর্নমেন্ট যেটা অ্যানাউন্স করলো যে লাস্ট নভেম্বরের 8 তারিখে, যে নভেম্বর 8 তারিখের পর থেকে কিন্তু এসডিএস আর ওইসব কান্ট্রিতে থাকছে না। তার মানে সমস্ত দেশের ভিসা অ্যাপ্লিকেশন গুলো একই লেভেলে ট্রিট হবে। সো দেয়ার ওন্ট বি এনি প্রায়োরিটি লিস্ট। সো প্রত্যেকটা দেশের এখন ভিসা অ্যাপ্লিকেশন গুলো নন এসডিএস এ সাবমিট করতে হবে। তার মানে তারা গভর্নমেন্ট যেটা চিন্তা করলো, ইয়েস, যে 14টা কান্ট্রির স্টুডেন্টরা কেন অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে, যেখানে সারা ওয়ার্ল্ডের আদার কান্ট্রিগুলো এই সুযোগটা পাচ্ছে না, তো তারা এটাকে ইকুয়াল করে ফেললো। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা আমাদের জন্য আসলে কতটুকু পজিটিভ, কতটুকু নেগেটিভ, এটা যদি আমরা একটু আলোচনা করি। যে ডেফিনেটলি যেহেতু এখন ওই সব কান্ট্রিগুলোর যেহেতু এসডিএস থাকবে না, তার মানে তাদের কেসগুলোকে এখন ইন জেনারেল তারা ট্রিট করবে, এবং সেই ক্ষেত্রে তাদের প্রসেসিং টাইম, আমাদের প্রসেসিং টাইম সেম হবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভিসার রেশিওটা কিন্তু একটা ব্যালেন্স থাকবে। এমন হবে না যে 14টা কান্ট্রির ভিসা রেশিও খুব ভালো, আমাদের ভিসা রেশিও তার থেকে অনেক খারাপ। তো সেই হিসেবে কিন্তু এই জিনিসটা এখন ব্যালেন্স হবে। তার মানে একটা ইকুয়াল
একটা মানে প্ল্যাটফর্ম এখন থাকবে। সো এটা মনে করি বাংলাদেশের জন্য ডেফিনেটলি এটা একটা বিশাল অপরচুনিটি হবে, এবং এটা আমি মনে করি যেটা আমাদেরকে পজিটিভলি নিতে হবে। সেই ক্ষেত্রে হয়তো যেমন দেখেন আমরা দেখি যে চায়না এবং ইন্ডিয়া থেকে কিন্তু একটা হিউজ নাম্বার কানাডাতে প্রতি বছর যায়। যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশ থেকে প্রায় 15-20 গুণ, মানে 15 থেকে 20 গুণ বেশি স্টুডেন্ট কিন্তু ওইসব দেশ থেকে যায়, ইভেন মোর দ্যান দ্যাট। সো এইটা কিন্তু এখন ব্যালেন্স হবে আশা করি, এবং হয়তো বা ক্যানাডিয়ান গভর্নমেন্ট তারাও চাচ্ছে যে একটা ওয়েল ব্যালেন্স হতে। কারণ দেখা যাচ্ছে যে স্বভাবতই আমরা সবাই জানি যে টরেন্টোতে স্পেশালি বা অন্যান্য প্রভিন্সেও আছে, দেখবেন যে একটা পার্টিকুলার কান্ট্রির স্টুডেন্ট অনেক, এমনও আছে যে একটা ক্লাসরুমে অনলি ইন্ডিয়ান স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে 80% 90% পর্যন্ত ইন্ডিয়ান স্টুডেন্ট রাদার দ্যান দ্য আদার ন্যাশনালিটিস। সো এটা হয়তোবা তারা একটা ডাইভার্সিটি আরো বেশি বাড়াতে চাচ্ছে, যে না এখানে সব কান্ট্রির জন্য ইকুয়ালি সবাই আসতে পারে। এটা অবশ্যই একটা গুড সাইন। তবে হ্যাঁ, যে নন এসডিএসটা যদিও একটু ফ্লেক্সিবল অপশন, বাট আমি যেটা বলবো যে অবশ্যই আপনাদের আইএলস ভালো থাকতে হবে। আমি স্টিল বলবো যে আপনারা যেন আইএলসে 6.5 রাখতে পারেন এবং নো ব্যান্ড বিলো 6 এটা রাখতে পারলে সবচেয়ে ভালো। আপনাদের এনাফ ফান্ড দেখাতে হবে যাতে আপনার ব্যাংক ফান্ডটা ভালো স্ট্রং থাকে, যাতে ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়ে। আমাদের গত জানুয়ারি সেশনের পর থেকে বা জানুয়ারি মে সেপ্টেম্বর 24 সবকিছু মিলিয়ে আমাদের ভিসার রেশিওটা ওভারঅল বাংলাদেশ থেকে কিন্তু ভিসার রেশিওটা, কানাডার ওভারঅল ভিসার রেশিওটা কিন্তু খুবই বাজে ছিল, খুবই খারাপ ছিল। বাট জানুয়ারি 25-এ আমরা যেটা দেখলাম যে ভিসা রেশিও ইজ গেটিং ভেরি ওয়েল, এবং আমাদের সোফার জানুয়ারি ইনটেকে কিন্তু ভিসা সাকসেস অলমোস্ট 80%-এর কাছাকাছি। সো আমরা যেটা বলবো যে সত্যি কথা বলতে যে কানাডা স্টিল কিন্তু কুড বি দ্য নাম্বার 1 ডেস্টিনেশন ফর স্টাডি, ফর ওয়ার্ক অ্যান্ড ফর সেটেল। তো যারা একটু কনফিউজড বা একটু ফ্রাস্ট্রেটেড যে কানাডা আসলে আবার ঘুরে দাঁড়াবে কিনা, বা কানাডা অলরেডি অ্যানাউন্স করেছে আর লোক নেওয়া কমিয়ে দিবে, তো আমি যেটা বলবো যে দেখেন কানাডা এখন তারা ফিল্টার করছে, তারা যে প্রসেসগুলো নতুনভাবে তারা ইমপ্লিমেন্ট করছে বা যে রুলসগুলো ইমপ্লিমেন্ট করছে, এটা কিন্তু আসলে ফিল্টারিং এর একটা পার্ট। মানে তারা আসলে আর আম জনতা চাচ্ছে না, তারা চাচ্ছে স্পেসিফিক পিপল যারা স্কিল্ড, যারা আইএলসে ভালো, যাদের ফাইন্যান্সিয়াল ম্যাটারে কোনো প্রবলেম নাই, যাদের রেজাল্ট ভালো, যারা কানাডাতে ভবিষ্যতে কন্ট্রিবিউট করতে পারবে কানাডার ইকোনমিতে, এই ধরনেরই তারা স্পেসিফিক কিন্তু মানুষ নিতে যাচ্ছে। তারা আর ওই আম জনতা নিতে যাচ্ছে না, যাদের আসলে কোনো ফিউচার নেই, যারা আসলে ওখানে বার্ডেন হয়ে যাবে, অ্যাসাইলাম ক্লেম করবে, পড়াশোনা করবে না, এই ধরনের ক্লায়েন্ট বা এই ধরনের স্টুডেন্ট কিন্তু কানাডা ইমিগ্রেশন বা কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে না। সো আমি যেটা বলবো, যারা ভালো প্রোফাইল, যারা ব্যাচেলর, মাস্টার্স এবং কলেজে যারা ওই ধরনের প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন যেগুলো জব ডিমান্ড আছে, অলরেডি কিন্তু বিভিন্ন কলেজের ওয়েবসাইটে দেখবেন যে কোন প্রোগ্রামের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট আছে এবং কোনগুলোতে লেবার মার্কেটে ডিমান্ড আছে, অন ডিমান্ড লিস্টে আছে, সেই প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন কলেজের ক্ষেত্রে। এবং ব্যাচেলর মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, ফর পিজিডব্লিউপি এনি কোর্সেই কিন্তু আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। তো আমি যেটা বলবো যে আপনারা আগে নিজেদেরকে প্রস্তুত করেন যে আমার আইএলসে কত আছে। আইএলসে আমি কি বললাম, ইচ ব্যান্ডে 6 রাখার ট্রাই করবেন। দেন আপনার একটা ভালো স্পন্সরশিপ থাকতে হবে, যে আপনাকে যদিও বলা আছে 1 বছরের ফান্ড দেখালে হয়, বাট আমি যেটা বলবো যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের ফান্ড দেখাতে পারলে বা 2 বছরের মিনিমাম ফান্ড দেখাতে পারলে ইট উড বি মাচ বেটার। দেন আপনার যে অন্যান্য যে প্রোফাইলগুলো, লাইক আপনার ব্রেক অফ স্টাডি, দেন আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার ফ্যামিলি শো অ্যাপ্লাই করলে কী ধরনের ফাইলগুলো সাবমিট করতে হয় বা কী ধরনের প্রেজেন্টেশন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু খুবই টেকনিক্যাল, খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় আপনারা নিজেরা বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনার প্রমিনেন্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। প্রমিনেন্ট ডেফিনেটলি কানাডা নিয়ে দীর্ঘদিন কাজ করছে। আপনারা যদি আমাদের ফেসবুক দেখেন, আমাদের ওয়েবসাইট দেখেন, আপনারা দেখবেন যে আমাদের মোস্ট অফ দ্য কিন্তু স্টুডেন্ট ভিসা পেয়েছে কানাডাতে, এবং কানাডা নিয়ে আমরা খুবই ভালো কাজ করি। আপনারা আমাদের সাথে অনেকগুলো ইউনিভার্সিটি পার্টনারশিপ আছে, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কানাডাতে আমাদের মাস্টার্স প্রোগ্রামে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা স্টাডি লোন অফার করছি, যে আপনার হয়তো বা টিউশন ফি বেশি বিধায় আপনি ভালো কোনো ইউনিভার্সিটি ট্রাই করতে পারছেন না, আপনার রেজাল্ট ভালো, আইএলস ভালো, বাট ইউ আর নট ক্যাপাবল টু পে দ্য ফিজ। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি লোন নিয়ে আপনার ফিসটা পে করতে পারেন। অ্যান্ড ওয়েন ইউ গেট দ্য জব ইন কানাডা আফটার 2.5 years ফুল টাইম জব, দেন আপনি আপনার লোনের টাকাটা শোধ করতে পারবেন, তাও ইনস্টলমেন্টে। সো আপ টু 10 years পর্যন্ত কিন্তু আপনি লোনটা
আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট শো করতে পারবেন, শোধ করতে পারবেন। আপনি শুধু পড়াশোনা করা অবস্থায় শুধু ইন্টারেস্টটা আপনি পে করে যাবেন। এটা যে কি একটা হিউজ অপরচুনিটি, এটা আপনারা আসলে আমাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন। এবং এই যে লোনের সাপোর্ট যে লেটারটা, মানে লোনের যে সাপোর্টিং লেটারটা, যেটা অ্যাপ্রুভাল লেটার, এটা কিন্তু আপনার একটা স্পন্সরশিপের একটা লেটার হিসেবে কিন্তু কাজ করবে, যে আপনার এখন ফাইন্যান্সটা করছে ওই লোন কোম্পানি। সো এটা আমি মনে করি খুব ভালো একটা ম্যাটার, বা খুব ভালো একটা মানে সাইড, যেটা আপনি লোন নিয়ে, লোনের সাপোর্ট নিয়ে কিন্তু আপনি স্পন্সরের সাপোর্টটা পাচ্ছেন, পাশাপাশি আপনি টিউশন ফি সাপোর্টটা পাচ্ছেন। সো আপনি এটা, ইট মিনস লাইক যে পে স্টাডি ফার্স্ট অ্যান্ড দেন পে লেটার। সো যে কোনো ব্যাপারে কানাডার আমাদের ডিপ্লোমা প্রোগ্রাম হোক, আপনাদের স্কুলিং প্রোগ্রাম হোক, আপনাদের ফাউন্ডেশন প্রোগ্রাম হোক, বিফোর ব্যাচেলর, দেন অ্যাডভান্স ডিপ্লোমা হোক, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হোক, বা মাস্টার্স হোক, যে কোনো ব্যাপারে প্রমিনেন্ট কনসালটেন্ট আপনাকে সব ব্যাপারে হেল্প করবে। এবং আমাদের সমস্ত ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে সবকিছু দেওয়া আছে। আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের কাউন্সিলিং টিম সবসময় প্রস্তুত আছে আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি লাইফটি সবাই সেভ করে রাখবেন, সবাই আপনার টাইমলাইনে শেয়ার করবেন, কারণ এই লাইফটি ডেফিনেটলি যারা কানাডাতে যেতে যাচ্ছেন তাদের জন্য লাইফটি ডেফিনেটলি খুব উপকারী হবে। এবং আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি। আর সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।